আপনি কি যুব উন্নয়ন এআই কোর্সের প্রথম ব্যাচের লিখিত পরীক্ষা দিয়েছেন? তাহলে চলুন প্রশ্নগুলো একসাথে মিলিয়ে দেখি এবং সম্ভাব্য সঠিক উত্তরগুলো বুঝে নিই। স্বাগতম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা 2026 সালের এআই প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি 3টি পার্টে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রথম পার্টে থাকবে পরীক্ষার সারাংশ, মানে এখানে কী ধরনের প্রশ্ন এসেছে লিখিত পরীক্ষায়, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, পরীক্ষার ডিফিকাল্টি লেভেল কেমন, এই রিলেটেড আলোচনা করা হবে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে থাকবে একদম A to Z, আমার স্ক্রিনে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন ধরে ধরে আপনাকে মানে কোনটা সঠিক উত্তর কোনটা সেটা বুঝিয়ে দেওয়া হবে। আর তৃতীয় পার্টে থাকবে যারা নেক্সট টাইম এই কোর্সের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক টিপস থাকবে, পাশাপাশি কোন কোন জিনিসগুলো পড়ে গেলে আপনার জন্য বেনিফিশিয়াল হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, লেট গেট স্টার্টেড। বন্ধুরা, আমার স্ক্রিনে এখন প্রথম পার্টের দেখতে পাচ্ছেন, মানে যেখানে আমি বলেছিলাম যে পরীক্ষার সারাংশটা বোঝানোর চেষ্টা করবো, প্রতি থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, কোন টপিক থেকে এসেছে, ডিফিকাল্টি লেভেল কীরকম। সো এখানে দেখতে পাচ্ছেন কোন দিক থেকে বেশি প্রশ্ন এসেছে। আমি লিখিত পরীক্ষার যে প্রশ্ন হচ্ছে সেটা অ্যানালাইসিস করে পেলাম যে আইসিটি বা কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে 8টা প্রশ্ন এসেছে, এআই বা টেকনোলজি থেকে 3টা এসেছে, আর ইংলিশ গ্রামার বা ভোকাবুলারি থেকে 4টা প্রশ্ন এসেছে, গ্রাফিক্স ডিজাইন থেকে 4টা এসেছে, মাইক্রোসফট অফিস থেকে 3টা এসেছে, ইন্টারনেট নেটওয়ার্কিং থেকে 3টা এসেছে, সাইবার সিকিউরিটি থেকে 1টা এসেছে, ডিজিটাল মার্কেটিং এবং এসইও থেকে 5টা এসেছে খুব, অ্যান্ড ফ্রিল্যান্সিং থেকে 2টা এসেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? সো এইগুলো অ্যানালাইসিস করে পেলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইসিটি কম্পিউটার বেসিক্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইংলিশ, আর পাশাপাশি হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন। এই 5টা টপিক মূলত একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে আর কি, যেগুলো থেকে প্রশ্ন থাকে আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাশাপাশি ডিফিকাল্টি লেভেল কীরকম। সো প্রশ্নটা আসলে বাংলা এসেছিল, আমি ভেবেছিলাম যে ইংলিশ করবে, কারণ ফ্রিল্যান্সিং প্রশ্ন প্রত্যেকটা ইংলিশ করে, যেহেতু এআই, বাট জানি না তারা প্রশ্নের প্যাটার্ন আসলে বুঝে যায় না, কখনো একদম বিসিএস লেভেলের প্রশ্ন করে, আবার কখনো একদম ইজি প্রশ্ন করে। সো ইজি থেকে মিডিয়ামের মধ্যেই ছিল এবার প্রশ্নটা, বাট নেক্সট সব বাংলা ইংলিশ মিলিয়ে মিক্সড একটা প্রশ্ন এসেছে, মানে খুব সহজে ছিল, বোধগম্য ছিল, যারা ইংলিশ পারে না তাদের জন্য অনেক ভালো একটা প্রশ্ন ছিল। তো এখানে প্রায় 80 থেকে 90% ছিল বেসিক কনসেপ্ট ভিত্তিক, মুখস্থ নয়, কনসেপ্ট বুঝলে উত্তর করা সহজ, একদম প্রশ্ন আমি এর সাথে একমত। আর ইংলিশ অংশ ছিল খুবই সহজ, এআই অংশ ছিল বেসিক অ্যাওয়ারনেস, আর এসইও ডিজিটাল মার্কেটিং থেকে কয়েকটি কনসেপচুয়াল প্রশ্ন ছিল। সো এই ছিল মোটামুটি সারাংশ, মানে কোন প্রশ্ন এসেছে। পরীক্ষাটা হয়েছিল প্রথম ব্যাচ, তার প্রশ্নটা দেখতে পাচ্ছেন। সো এখানে মূলত আমি এ সেটের সমাধানটা নিয়ে এসেছি, প্রত্যেকটা প্রশ্ন আসলে পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি, বাট ওভারঅল সেমই ছিল। আমি অন্যান্য সেটের কোয়েশনগুলো দেখেছি, মোটামুটি সেমই ছিল, বি সেট একই রকমের প্রশ্নই ছিল, বাট যেগুলো একটু ভিন্ন আছে সেগুলো আমি ভিডিওতে বলে দেবো, তাই অবশ্যই একদম শেষ। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি একটি ভেক্টর গ্রাফিক্স ফরম্যাট? উত্তর হচ্ছে ভেক্টর, কারণ ভেক্টর গ্রাফিক্স গাণিতিক সূত্র ব্যবহার করে তৈরি হয়, তাই জুম করলেও ছবির কোয়ালিটি নষ্ট হয় না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে CMYK কালার মডেল প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটার উত্তর হবে প্রিন্টিং, কারণ CMYK এইটা মূলত প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত করা হয়, এটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় না। তারপরে এডোবি ফটোশপ এর লেয়ার ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ছবি প্রয়োজন করা, কারণ হচ্ছে লেয়ার ব্যবহার করলে ছবি বিভিন্ন অংশ আলাদাভাবে এডিট করা যায়। বন্ধুরা, 4 নম্বর, আমি কিন্তু জাস্ট সংক্ষেপে আপনাকে উত্তরটা বোঝানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 নম্বর, নিচের কোন ফাইল ফরম্যাট সাধারণত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সমর্থন করে? এটার আনসার হবে খ, পিএনজি, কারণ হচ্ছে পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্সি ফরম্যাট সাপোর্ট করে, তাই লোগো ও গ্রাফিক ডিজাইনে বেশি ব্যবহৃত হয়। প্রশ্ন 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটার উত্তর হবে ক নাম্বারটা, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, কারণ সাবজেক্ট এক বচন হওয়ায় ইজ চেঞ্জিং সঠিক, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তারপর হচ্ছে 6 নম্বর, দ্য সিনোনিম অফ অ্যাকুরেট ইজ, এটা তো একদম অ্যাকুরেট, যার সিনোনিম বলেছে মানে অ্যাকুরেটের অর্থ নির্ভুল বা সঠিক, যার সমার্থক শব্দ কারেক্ট।
তারপর হচ্ছে 7 নম্বর, ইফ ইউ স্টাডি হার্ড আই উইল পাস ইন দ্য এক্সাম। এটা মনে হয় এমন কেউ নাই যারা পড়াশোনা করেছে মোটামুটি না পড়ে নাই এই সেন্টেন্সটা, এটা তো সহজ ছিল অনেক। তারপরে হচ্ছে প্রশ্ন 8, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সো এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে ক নম্বর, এন্টারপ্রেনার। এটা অবশ্যই একটু সামান্য হার্ড, একটু চোখ কান খোলা রেখে দাঁড়ানো ছিল, এটা আশা করি অনেকেই মেবি ভুল করতে পারেন। তারপরে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোন প্রোটোকল নিরাপদ ওয়েব পেজ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়? আনসার হবে HTTPS। HTTPS ডাটা এনক্রিপ্ট করে নিরাপদভাবে ব্রাউজার ও ওয়েবসাইটের মধ্যে তথ্য আদান প্রদান করে, তাই উত্তর হবে খ নম্বর। সো প্রশ্ন নম্বর 10 হচ্ছে, একটি প্রাইভেট নেটওয়ার্কে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা ডিভাইসের নাম কি? এটার নাম হচ্ছে রাউটার। উত্তর হবে রাউটার, কারণ হচ্ছে রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করে এবং ইন্টারনেট সংযোগ প্রদান করে। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি IP4 অ্যাড্রেস? সো এটার আনসার হবে ক নম্বর, 192.168.1.110। কারণ হচ্ছে যে এই IPv4 অ্যাড্রেস 4টি সংখ্যা নিয়ে গঠিত, প্রতি অংশে 0 থেকে 255 এর মধ্যে হয়ে থাকে। সো সেই অনুযায়ী অপশনগুলো থেকে এটাই হচ্ছে আনসার। তারপর হচ্ছে 12 নম্বর, এক্সেলে অ্যাভারেজ বের করার জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ইকুয়াল টু অ্যাভারেজ, মানে বড় হাতের দিয়ে তারপর ব্র্যাকেট দিতে হয়। অ্যাভারেজ ফাংশনটি একাধিক গড় সংখ্যা নির্ণয় করে থাকে। সো তারপর হচ্ছে 13 নম্বর, পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টার ব্যবহারের উদ্দেশ্য কী? এটার উত্তর হবে ক নম্বর, স্লাইডের ডিজাইন প্রয়োগ করা। কারণ হচ্ছে স্লাইড মাস্টার ব্যবহার করে সব স্লাইডে একই ডিজাইন ও ফরম্যাট প্রয়োগ করা যায়। তারপর 14 নম্বর, মাইক্রোসফট ওয়ার্ড হেডার বা ফুটার সাধারণত কী কাজ ব্যবহৃত হয়? সো এটার উত্তর হবে প্রতি পাতায় একই তথ্য প্রদর্শনের জন্য। কারণ পেজ নাম্বার, ডেট, টাইটেল ইত্যাদি প্রতিটি পাতায় দেখানোর জন্য হেডার ও ফুটার ব্যবহৃত। তারপর হচ্ছে 15 নম্বর, নিচে কোনটি মেশিন লার্নিং এর একটি ব্যবহার? সো এটা হবে প্রথম, স্প্যাম ইমেল শনাক্তকরণ। সো এটা কারণ হচ্ছে যে মেশিন লার্নিং ইমেলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে স্প্যাম শনাক্ত করতে সাহায্য করে। 16 নম্বর, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা কী? এটার উত্তর হবে ক নাম্বার, যে কোনো স্থান থেকে ডাটা অ্যাক্সেস করা যায়। কারণ ইন্টারনেট থাকলে ক্লাউডে সুরক্ষিত তথ্য যে কোনো ডিভাইস থেকে বের করা যায়। সেই অনুযায়ী 16 নম্বর আনসার হবে ক। তারপর 17 নম্বর হচ্ছে, নিচের কোনটি সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? সাইবার সিকিউরিটি মানে কি জানি, আমাদের কোনো কিছু সিকিউরিটি প্রদান করে থাকবে না, সেই অনুযায়ী আপনি অপশনগুলো চেক করলে দেখতে পারবেন যে, দেখেন আমি প্রথমটা না পড়ি, খ নম্বর দিয়েছে পাসওয়ার্ড শেয়ার করা। এটা পাসওয়ার্ড কি কখন শেয়ার করবে সাইবার সিকিউরিটিতে? সবাই জানেন আশা করি। তারপর ব্রাউজার হিস্ট্রি ডিলিট করা, এটাও করে না। কোনো সিকিউরিটি না, এটাও করে না। তো এই তিনটা অপশন কোনোভাবেই হয় না। সেই অনুযায়ী স্ট্রং পাসওয়ার্ড ও ডাবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটাই হতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই অপশনগুলো দিয়ে থাকে, সেই অনুযায়ী প্রথমটাই কারেক্ট হয়। তারপরে 18 নম্বরটা হচ্ছে যে SSD এর প্রধান সুবিধা কী? এটার উত্তর হচ্ছে 1 নম্বর, দ্রুত ডাটা অ্যাক্সেস। কারণ HSD বা HDD এর তুলনায় অনেক দ্রুত ডাটা রিড ও রাইট, মানে লিখতে পারে, রিড করতে পারে। আর হচ্ছে কোনটি আউটপুট ডিভাইস? সেটা হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টর কম্পিউটারে তথ্য বড় পর্দায় প্রদর্শন করে, তাই এটি একটি আউটপুট ডিভাইস। 20 নম্বর হচ্ছে, লিঙ্কইন মূলত ব্যবহৃত হয় প্রফেশনাল নেটওয়ার্কিং করার জন্য। এটা অনেক সহজ ছিল, কারণ অনলাইন গেম খেলার জন্য লিঙ্কইন নয়, আদালতের নথি পড়ার জন্য লিঙ্কইন নয়, সিনেমা বা ভিডিও দেখার জন্য লিঙ্কইন নয়। তো প্রশ্ন সহজ ছিল, আশা করি অনেকেই কমন পড়েছে এবং ভালো একটা পরীক্ষা দিয়ে এসেছেন। সো 21 নম্বর হচ্ছে, সোশ্যাল মিডিয়া ও ফেক নিউজ শনাক্ত করার প্রথম ধাপ কী? সো এটার উত্তর হবে খবরের উৎস যাচাই করা। কোনো খবর শেয়ার করার আগে তার সোর্স যাচাই করা উচিত। সেই হিসাবে ফেক নিউজ সোশ্যাল মিডিয়া থেকে শনাক্ত করার প্রথম ধাপ হচ্ছে খবরের উৎস যাচাই করা। তারপরে হচ্ছে দেখেন 22 নম্বর, ডিজিটাল মার্কেটিংয়ে CTR কী নির্দেশ করে? তো CTR মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। এটা আশা করি যারা এই টপিকটা জানেন তাদের খুবই পরিচিত একটা MCQ এটা। কোনো বিজ্ঞাপন বা লিঙ্ক কতবার দেখা হয়েছে, এটা কতবার ক্লিক হয়েছে, তার অনুপাতকে CTR বলা হয়। তারপর হচ্ছে 23 নম্বর, SEO এর প্রধান উদ্দেশ্য কী?
সো এসইও এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা। এটাই হলো তো এসইও এর মূল উদ্দেশ্য বা মূল কাজ। তো এটাই হবে তার উত্তর। তারপর হচ্ছে 24 নাম্বার হচ্ছে মেটা ডিসক্রিপশন লেখার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে সার্চ রেজাল্টে পেজে দেখানো। কারণ সার্চ ইঞ্জিন ফলাফল ওয়েবসাইটের সংক্ষিপ্ত বিবরণ দেখার জন্য মেটা ডেসক্রিপশন ব্যবহৃত হয়। তারপর 25 নম্বর হচ্ছে ডোমেন নেম ও হোস্টিংয়ের সম্পর্ক কী? ডোমেন নেম ও হোস্টিংয়ের সম্পর্ক হচ্ছে ঠিকানা ও ডোমেন হলো ওয়েবসাইটের ঠিকানা আর হোস্টিং হলো স্টোরেজ। তো এটা হতে হবে গ নাম্বার, কারণ ডোমেন নিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা যায় এবং হোস্টিংয়ে ওয়েবসাইটের ফাইল সংরক্ষণ থাকে। তো 26 নাম্বার ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার কাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হবে আনসার গ নাম্বারটা। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রোগ্রামিং ছাড়াই ওয়েবসাইট তৈরি ও পরিকল্পনা করা যায়। তারপর 26 করলাম। 27 নাম্বার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নয়, এটা ফাইবার আপওয়ার্ক আমরা জানি একটু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফাইবার হচ্ছে মার্কেটপ্লেস, freelancer.com হচ্ছে মার্কেটপ্লেস, বাট মাইক্রোসফট ওয়ার্ড এটা কোনোভাবেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নয়। তো কত সহজ ছিল এমসিকিউগুলো। তারপর 28 নম্বর হচ্ছে ফাইবারের সেলারের কাজ কি? ফাইবারের সেলারের কাজ হচ্ছে সার্ভিস প্রদান করা। ফাইবারের সেলারের বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস বিক্রি করে। তো বন্ধুরা 29 নম্বর এমসিকিউটি হচ্ছে ইউআরএল HTTPS কি নির্দেশ করে? এটার উত্তর হবে সিকিউর কানেকশন। কারণ HTTPS ওয়েবসাইটের সাথে নিরাপদ ও এনক্রিপ্টেড সংযোগ নিশ্চিত করে। সো আমরা লাস্ট এমসিকিউতে চলে আসলাম। 30 নম্বর ব্লগ পোস্টের ক্যাটাগরি ব্যবহারের উদ্দেশ্য। এটার আনসার হবে খ নম্বর বিষয়ভিত্তিক কন্টেন্ট সাজানো। কারণ ক্যাটাগরি ব্যবহার করলে একই ধরনের ব্লগ পোস্ট একসাথে গুছিয়ে রাখা যায় এবং ব্যবহারকারী খুঁজে পেতে সহজ হয় ব্যবহারকারীদের। সো এভাবে আমাদের 30টা এমসিকিউ শেষ হলো। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। সো নেক্সট আমরা চলে যাচ্ছি রিটেন পার্টে। সো রিটেন পার্ট ছিল 10 মার্কের আর এমসিকিউ ছিল 30 মার্কের, কিন্তু 40 মার্কের পরীক্ষা হয়েছে। 40 মার্কের পরীক্ষা ছিল আর সময় দিয়েছিল তারা 45 মিনিট। বাকি সব কিছু ফ্রিল্যান্সিং পরীক্ষার মতোই। সো এখানে দেখেন দুইটা জিনিস এসেছে, 5 মার্ক করে 31 নম্বর ছিল। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর এসেস অন হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান রিমুভ ইউথ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। সো এটা প্যারাগ্রাফ, এটা নিয়ে আমার সাজেশনের মধ্যে ছিল। আশা করি সবাই এটা মোটামুটি ভালোভাবে লিখেছে, কিন্তু মেন সমস্যা মেবি হয়েছিল এতে 32 নম্বর রাইট ইমেল। আর আমি অনেক জায়গায় দেখলাম যে অনেকের তো ইমেল এসেছে, অনেকের অ্যাপ্লিকেশনও এসেছে। সো এটার মধ্যে যেহেতু আমি ইমেল এসেছে, সো আমি ইমেল স্ট্রাকচারটাই ফলো করে নিয়ে এসেছি এই প্রশ্নের সাপেক্ষে। সো এখানে প্রশ্ন ছিল যে ইমেজিন ইউ রিসিভ অ্যাডমিশন টু দ্য AI স্কিল ডেভেলপমেন্ট কোর্স, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং দ্যাম অ্যাবাউট দিস অ্যাচিভমেন্ট। সো এটাই ছিল ইমেল। আমরা যেভাবে কোনো লিখি যেভাবে সেভাবেই আপনি টু দিবেন, ফ্রম দিবেন, ডেট দিবেন, সাবজেক্ট দিবেন, এগুলো হচ্ছে স্ট্রাকচার। তারপর হাই আপনার যে ফ্রেন্ডের নাম মেনশন করতে চান আপনি আপনার মতো ফ্রেন্ডের নাম সব মেনশন করবেন। তারপর মূল যে বিষয়বস্তুটা ছিল যে AI স্কিল ডেভেলপমেন্ট কোর্স। সো এটা নিয়ে আপনাকে কিছু কথা বলতে হবে যে আপনি যে অ্যাচিভ করছেন তাকে একটা চিঠি বন্ধুকে যেভাবে আমরা বলি যে দেখ আমি আমি একটা কোর্স পরীক্ষার মাধ্যমে এখানে সুযোগ পেয়েছি, আমি অনেক খুশি আনন্দিত, কাউকে জানানো, সেরকমভাবে আপনি এখানে লিখবেন যে আই হোপ ইউ আর ওয়েল, আই এম রাইটিং টু শেয়ার সাম গ্রেট নিউজ উইথ ইউ, I have just received admission to the AI skill development course. I applied a few weeks ago and finally got selected. As you know, AI is the future. In this course, I will learn useful tech skills and how to use modern AI tools. This training will help me to get better job opportunities in the future. সো এভাবেই গল্প, কারণ এখানে জায়গা কম। আপনার যে পেপারটা দিবে এই লিখিত পরীক্ষার জন্য সেখানে অনেক জায়গা কম, মানে আমি তো এতটুকু লিখেছি না, আরও কম জায়গা পাবেন। সো যাদের লেখা বড় তাদের জন্য একটু কষ্ট সাধ্য হবে। সো তারপর ফিনিশ করে দেবেন, লেট মিট সুন টু টক মোর অ্যাবাউট ইট, টেক কেয়ার, বেস্ট উইশেস ইউর ফ্রেন্ড। আপনার নাম আপনি লিখে এখানে ইমেল শেষ করে দেবেন। সো এইটাই ছিল মূলত লিখিত পরীক্ষার ক্ষেত্রে, আর তেমন কোনো বিষয় নেই। আর অ্যাপ্লিকেশন যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন এসেছিলো মেবি তাদের এইরকমই একটা প্রশ্ন ছিল
যে এআই আপনার যে এআই যে কোর্সটা আছে, তাদের যে ম্যানেজিং ডিরেক্টর মানে তাকে মেনশন করে আপনার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সো অ্যাপ্লিকেশন, ইমেল এগুলো মোটামুটি পারেন। তো এই যেহেতু এগুলো এসেছে ফার্দার যে পরে যে আবার তারা সার্কুলার দেবে সেম জিনিসটাই আসবে। সো এখন চলুন, আপনি যারা ভবিষ্যতে আবার এখানে দিবেন, এখন তো আবার 1 মাস পরে কিন্তু আবার সার্কুলারটা দিবে, তাদের জন্য কিছু টিপস অন পার্ট 3। সো বন্ধুরা, ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য যারা এখানে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য কিছু টিপস হচ্ছে এআই এর বেসিক ধারণাগুলো পরিষ্কার রাখুন, আইসিটি ও ইংলিশ অংশ অনুশীলন করুন, আর এই সম্পর্কিত বিভিন্ন মডেল টেস্ট দিয়ে থাকুন। পাশাপাশি আপনার যে আইসিটি বইটা আছে এন্টায়ার লেভেলের, সেটা তো একটু কন্ট্রিবিউট করতে পারেন। পাশাপাশি এই যে টপিকসগুলো ছিল যেগুলো আমি প্রথমে দেখাচ্ছি, এই যে টপিকগুলো আছে এগুলো আপনি পড়লে আপনার ভালো রেজাল্ট করা যাবে। যে আইসিটি এইগুলো আছে যেগুলো আমি প্রথমেই দেখিয়েছি, এগুলো পড়লে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা জানেন যে আমি এই সম্পর্কিত অ্যানালাইসিস করে বিগত প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন কমন পড়ে সেগুলি আমার সাজেশন নিতে পারেন। এবং পাশাপাশি এই সম্পর্কিত বিভিন্ন সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে ভিন্ন মত থাকে তাহলে কমেন্টে লিখুন, আমরা সবাই মিলে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।